হ্যালো এইচএসসি 24 ব্যাচ, তোমাদের জন্য ফাইনাল সাজেশন ক্লাসে আমি হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সরল রেখার ফাইনাল সাজেশনমূলক ক্লাস নিব। তো সর্বপ্রথম সরল রেখা এই অধ্যায়টি থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো পরীক্ষায় আসে, অর্থাৎ সরল রেখা অধ্যায়ের আমরা চ্যাপ্টার অ্যানালাইসিস করব। আমাদের এইচএসসি 24-এর জন্য ফাইনাল সাজেশন দেখো, এখানে সর্বমোট আমি 4টা ভাগে ভাগ করেছি এবং এই যে টপিকগুলো খেয়াল করো। প্রথম যে টপিকটা নির্দিষ্ট বিন্দুগামী, দেখো নির্দিষ্ট বিন্দুগামী এবং নির্দিষ্ট রেখার সাথে উৎপন্ন কোণ থেকে অজানা সরল রেখার সমীকরণ নির্ণয়, এইটা একটা টপিক। তো এই টপিকটা আমরা দেখো যে বিগত বছরগুলোতে কিন্তু প্রশ্ন এসেছে অনেক। এখানে লক্ষ্য করো তোমরা যে এই টপিকটা থেকে নির্দিষ্ট বিন্দুগামী এবং নির্দিষ্ট সরল রেখার সাথে উৎপন্ন কোণ থেকে অজানা সরল রেখার সমীকরণ নির্ণয়, এই টপিকটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে দেখো সৃজনশীল প্রশ্নের ক্ষয়ে অনেকগুলো বোর্ডে প্রশ্ন এসেছে জাস্ট এই টপিকটা থেকেই। এবং দেখো যে গ নাম্বারে, গয়েও কিন্তু সৃজনশীল প্রশ্ন দেখো অনেকগুলো বোর্ডে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে এই টপিকটা আমাদের জন্য এইচএসসি 24 ব্যাচ এবং 25 ব্যাচ তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসো লম্ব দ্বিখণ্ডক। দেখো লম্ব দ্বিখণ্ডক, তারপর হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক এবং লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক সংক্রান্ত। খেয়াল করো এই যে 3টা টপিক থেকে খ প্রশ্ন, অর্থাৎ সিকিউ এর খ নাম্বারে দেখো অনেকগুলো বোর্ডে কিন্তু প্রশ্ন এসেছে এবং গ নাম্বারে কিন্তু সেম এই টপিকটা দিয়েও কিন্তু প্রশ্ন আসছে। ইভেন গ নাম্বারে দেখো রাজশাহীতে 23 সালেও কিন্তু রাজশাহী বোর্ডে প্রশ্ন এসেছিল এবং এই টপিকটা দেখো রাজশাহী বোর্ডে 22, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসছে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই 3টা টপিক আমাদের রাজশাহী বোর্ডে 22-এ এসেছিল, 21-এ এসেছিল, 17-তে এসেছিল এবং রাজশাহী বোর্ডে গয়ে 23-এ এসেছিল। তাহলে এই টপিকটা বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ। এবার লক্ষ্য করো তারপরের টপিক অন্তবিভক্তিকরণ সূত্র, সমত্রিখণ্ডক বিন্দু এবং ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। এই টপিকটা থেকেও দেখো বিগত বছরগুলোতে খ নাম্বার প্রশ্নতে দেখো বেশ কিছু বোর্ডে কিন্তু এসেছে এবং গ নাম্বারেও কিন্তু দেখো বেশ কিছু বোর্ডে কিন্তু এসেছে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমাদের লাস্ট 4 নাম্বার যে টপিকটা, সেই টপিকটা তোমরা দেখো সরলরেখার লম্ব আকার, একটি সরলরেখা অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজ সংক্রান্ত। অর্থাৎ একটা সরলরেখার লম্ব রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ এবং হচ্ছে একটি সরলরেখা অক্ষদ্বয় দ্বারা যে ছেদবিন্দু পাওয়া যাবে, ওই বিন্দুর সাথে মূল বিন্দুর যে ত্রিভুজের ক্ষেত্রফল, ওই সংক্রান্ত। এই টপিকটা থেকে দেখো খ নাম্বারে প্রশ্ন এসেছে এবং দেখো গয়েও কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে 4টা টপিক আমি যেটা আলাদা করে রেখেছি তোমাদের জন্য, যদি তোমরা এই টপিকগুলো সম্পর্কে 100% তোমরা ধারণা থাকে, তোমাদের এই টপিকগুলোর বেসিক যদি তোমাদের 100% ক্লিয়ার থাকে, তাহলে আমি কিন্তু বলে দিচ্ছি তোমরা পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা সলভ করতে পারবে। এবং এই যে টপিকগুলো আমি আলোচনা করলাম, দেখালাম চ্যাপ্টার অ্যানালাইসিস করে, এই চ্যাপ্টারগুলো, এই টপিকগুলো থেকে আমি এই সরল রেখা অধ্যায় থেকে তোমাদের মাত্র 5টি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি। এই 5টি সৃজনশীল প্রশ্ন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপের প্রশ্নই কিন্তু তোমরা 100% পরীক্ষায় কমন পাবা। তাহলে চলো আমরা সর্বপ্রথম এই সরল রেখা চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটি সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটি আমরা দেখে নিই। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 5টি সৃজনশীল প্রশ্ন সমাধান করলে কিন্তু 100% কমন, এটা নিশ্চিত বলে দিলাম তোমাদের। সো তোমরা হতাশ হও না, তোমরা শুধু জাস্ট আমি যে টপিকগুলো বলতেছি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এটা শুধু রাজশাহী বোর্ড না, এটা
বাংলাদেশের সকল বোর্ডের জন্য কিন্তু এই সাজেশনটা প্রযোজ্য। সো আমার এই ক্লাসগুলো যে শুধু রাজশাহী বোর্ডের স্টুডেন্টরাই করবা সেটা কিন্তু না, সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু দিয়ে দিয়েছি। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটি দেখে নিই, একটু তোমরা খেয়াল করো। 1 নম্বর প্রশ্নটি দেখো, উদ্দীপকটা লক্ষ্য করো। উদ্দীপকটা দেখো, 2টা বিন্দু এল ও এম দেওয়া আছে। এই উদ্দীপকটা থেকেই আমি কিন্তু সৃজনশীলের জন্য 1 নম্বর সৃজনশীলে কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন তুলে রেখেছি। সেটা হচ্ছে দেখো যে টোটাল কিন্তু আমি 8টা প্রশ্ন তুলে রেখেছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাই একটা সৃজনশীল প্রশ্নতে 8টা প্রশ্ন থাকে না, একটা সৃজনশীল প্রশ্নতে 3টা প্রশ্ন থাকে, ক খ গ। তো আপনি 8টা প্রশ্ন তুলে রেখেছেন কেন? আমার প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন কিন্তু এভাবেই তৈরি করা, কারণ আমি যখন একটা টপিক নিয়ে আলোচনা করব, ওই টপিকগুলো যাতে 100% তোমাদের ক্লিয়ার হয়। কারণ 5টা সৃজনশীল প্রশ্ন মানে হচ্ছে পুরো সরলরেখা চ্যাপ্টারটিকে ক্লোজ করা হয়েছে। পুরো সরলরেখা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য কিন্তু একটা সৃজনশীল প্রশ্নতে আমি 3টা প্রশ্ন দিতে পারি নাই, আমি হচ্ছে 5টা 8টা 9টা এভাবে করে প্রশ্ন দিয়ে রেখেছি। যেমন এই উদ্দীপকটা দিয়ে আমি তোমাদের জন্য টোটাল 8টি প্রশ্ন তৈরি করেছি। তাহলে সর্বপ্রথম এই যে প্রশ্নগুলো দেখো, ক নাম্বার যে প্রশ্ন ছিল যে এম বিন্দুটিকে পোলার স্থানাঙ্কে তৈরি করো, এই যে প্রশ্নগুলো 8টা প্রশ্ন আছে, এখন আমরা কিন্তু এই 8টি প্রশ্ন একটি একটি করে আমরা সলভ করব। ওকে, তাই ক নাম্বার প্রশ্নতে দেখো, ক নাম্বার প্রশ্নটি তোমরা খেয়াল করো। ক নাম্বার প্রশ্নটি দেখো, এখানে একটা জিনিস দেখো, 2টা বিন্দু। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উপরেই কিন্তু উদ্দীপকটা তুলে রেখেছি তোমাদের বোঝার জন্য। ক নাম্বার প্রশ্ন কি ছিল দেখো, যে এল আর এম ওই উদ্দীপকটা আছে। এখন আমাদের এম বিন্দুটিকে পোলার স্থানাঙ্কে তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে পোলার স্থানাঙ্ক কি জিনিস এটা কিন্তু আমরা জানি ভাইয়া, যে পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে কি, আর আর থেটাতে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে পোলার স্থানাঙ্ক মানে আর আর থেটা, এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের কার্তেশীয় মান দেওয়া আছে, ওখান থেকে আমাদের কি করতে হবে, পোলার মানটা তৈরি করতে হবে। তাহলে এই যে এম বিন্দুটা কি দেওয়া আছে দেখো তো, -3 দেওয়া আছে না? অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে কার্তেশীয় মান। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়াল হচ্ছে -3, y ইকুয়াল হচ্ছে কত, 3। x এর মান -3, y এর মান হচ্ছে কত, 3। এখন এখান থেকে আমাদের পোলার মানটা বের করতে হবে, অর্থাৎ আর আর থেটার মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি আর এর মান বের করি, দেখো অতএব আর, আমরা কিন্তু সূত্র জানি যে আর ইকুয়াল হচ্ছে √x² প্লাস হচ্ছে y²। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমরা যদি মানটা এখন বসাই দিই যে √x² মানে হচ্ছে কত, 9 প্লাস y² মানে হচ্ছে কত, 9। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, √18, এটা আমরা পাচ্ছি। এখন তুমি যদি এটাকে আরও একটু ভেঙে দাও, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে 2 × 9, তাহলে দেখো যে 3√2, এটা হচ্ছে আমাদের আর এর মান। তো এখান থেকে দেখো আমরা কিন্তু আর এর মানটি কিন্তু পেয়ে গেলাম, আর এর মানটি কিন্তু আমাদের বের হয়ে গেছে। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এবার আমাদের কি বের করতে হবে বলো তো, থেটার মানটা। এখন কথা হচ্ছে থেটার মান বের করার জন্য আমাদের যে কার্তেশীয় বিন্দুটা দেওয়া থাকবে, সর্বপ্রথম ওটা দেখতে হবে যে কোন চতুর্ভাগে বিন্দুটা আছে। কারণ 4টা চতুর্ভাগে আমাদের থেটার মান 4টি বের হবে। তাহলে দেখো আমরা এখান থেকে দেখতে পারতেছি, দেখো যে এই যে -3 আর হচ্ছে 3, এটা কোথায় অবস্থিত দেখো তো, -3 আর 3 এই বিন্দুটি কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কোথায় অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আমরা যদি এই বিন্দুটা দিয়ে দেখো, এটা x প্রাইম, y প্রাইম, বিন্দুটা হচ্ছে এখানে। এখন তোমরা লক্ষ্য করো আমাদের মূল উদ্দেশ্য কি ছিল, থেটার মানটি বের করা। তাহলে আমরা যদি থেটার মানটি বের করতে চাই, এখানে -3 তাহলে থেটার মানটি হচ্ছে কি, এখান থেকে লক্ষ্য করো থেটার মানটি হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক অংশ থেকে
ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এই যে পোলটাকে অতিক্রম করলো, স্পর্শ করলো, এই পর্যন্ত যে কোণের মানটা পাবো সেটাই কিন্তু আমাদের কার মান? থিটার মান। তাহলে এখন যদি আমরা থিটার সূত্রটা বসাই দিই, লক্ষ্য করো, থিটা ইকুয়াল আমরা বলতে পারি, দেখো তো এখান থেকে ঘুরে এই পর্যন্ত মানটা কতটুকু ছিল? মানটা কিন্তু ছিল মাইনাস, দেখো পাই। এখান থেকে দেখো, এখান থেকে ঘুরে এই পর্যন্ত টোটাল কোণটা কত? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি মানে কত? পাই। তাহলে পাই মাইনাস এই ভেতরের অংশটুকু বাদ, আর ভেতরের অংশটুকু মানে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এক্সের মান হচ্ছে কত? -3। বাট এই জায়গায় আমরা বলতে পারি যে এটা হচ্ছে মডুলাস, কারণ এখানে এক্স আর ওয়াই কি নির্দেশ করছে? দূরত্ব নির্দেশ করছে। এই জন্য এটা কখনো নেগেটিভ হতে পারে না। এই জন্য আমরা এখানে কি করলাম? মডুলাস দিয়ে দিলাম। এখন তুমি যদি এখান থেকে বের করতে চাও থিটার মান, তাহলে কি পাচ্ছ? দেখো পাই মাইনাস ট্যান ইনভার্স 1। তাহলে ট্যান ইনভার্স 1 মানে কত ডিগ্রি বলো তো? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মানে কত? পাই মাইনাস পাই বাই 4। এখন আমরা এইটাকে সলভ করে টোটালটাকে কি পাচ্ছি? দেখো যে 3 পাই বাই 4, এটা আমরা পাচ্ছি থিটার মান। এখন লক্ষ্য করো, আমাদের যেটা বের করতে বলেছিল, যে কি বলেছিল বলো তো? পোলার স্থানাঙ্ক। তাহলে অতএব পোলার স্থানাঙ্ক আমরা এখান থেকে বলতে পারি যে আর এর মানটি হচ্ছে 3√2 আর থিটার মানটি হচ্ছে 3 পাই বাই 4। এই হচ্ছে আমাদের পোলার মান। যাব এবার খ নাম্বার প্রশ্নটি দেখো, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, যে দুইটা বিন্দু এল আর এম। প্রশ্নটি কি বলেছে দেখো, যে এদের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সিম্পল একটা প্রশ্ন, কারণ আমরা শুরু থেকে যেহেতু সলভ করে আসছি। দেখো এগুলো কিন্তু তোমাদের 2 মার্কের জন্য থাকতে পারে অথবা এমসিকিউ এর জন্য থাকতে পারে, ঠিক আছে? বাট দেখো আমাদের কিন্তু বেসিক থেকেই কিন্তু ধীরে ধীরে কঠিনের দিকে যেতে হবে। বিষয়টা এরকম হচ্ছে যে তুমি যদি হাঁটতে না শিখো তাহলে কিন্তু দৌড়াতে পারবা না। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? হাঁটতে শিখতে হবে, তারপরে কি করতে হবে? আমাদের দৌড়াতে শিখতে হবে। আর তুমি যদি ঠিকভাবে দৌড়াতে পারো তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা। তো এই জন্য আমি যে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করেছি একদম 0 লেভেল থেকে তোমার হচ্ছে প্রো লেভেল পর্যন্ত কাভার হবে। তাহলে লক্ষ্য করো, এল আর এম এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি, যে যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় সূত্র বসি, তাহলে দেখো যে দৈর্ঘ্য, এখানে লক্ষ্য করো, যদি আমরা দৈর্ঘ্য বলি, যে দৈর্ঘ্য ইকুয়াল সূত্রটা কি ছিল? √x2 মাইনাস x1 হোল স্কোয়ার যোগ y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখন আমরা যদি মানগুলো বসাই দিই তাহলেই কিন্তু তোমরা এটা বের করে নিতে পারবা। তাহলে x2 এর মান কত? দেখো এই যে এল আর এম, তাহলে এল এর মানটা হচ্ছে x1 y1 আর ওটা হচ্ছে x2 y2। তাহলে দেখো x2 মাইনাস x1 তার উপর হোল স্কোয়ার যোগ y2 মাইনাস y1 তার উপর হোল স্কোয়ার, এই আমরা পাচ্ছি। তাহলে টোটালটা কতটুকু হচ্ছে? লক্ষ্য করো, 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে হচ্ছে, এখানে আমরা কি পাচ্ছি? দেখো যে 16। তাহলে এখান থেকে টোটাল তুমি যে জিনিসটা পাচ্ছ যে √41, এটাই কিন্তু আমাদের এলএম এর দৈর্ঘ্য। দেখো গ নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করো, এখানে আমাদের হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, এল আর এম। ওই উদ্দীপকের বিন্দুটা কিন্তু আমি দিয়ে রেখেছি। এবার ওয়াই অক্ষ ও এল বিন্দু থেকে F5 বিন্দুটির দূরত্ব যদি সমান হয় তাহলে এর মানটা বের করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে আগে কনসেপ্টটা বুঝে নিই। মনে করো এক্স এক্স প্রাইম এটা এক্স অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমরা এই জায়গায় একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হচ্ছে x1 আর হচ্ছে y1, একটা বিন্দু নিলাম। এখন আমি যদি তোমাদের বলি যে এক্স অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব কতটুকু, এক্স অক্ষ হতে, তাহলে দেখো এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব মানে এই অংশটুকু। তো এই অংশটুকু কোন অংশটুকু বলো তো? এই অংশটুকু কি y1 এর মান না? y1 এর মান, কারণ এটা ছিল মূল বিন্দু। তাহলে এখান থেকে এই পরিমাণ হচ্ছে x1, এখান থেকে এই পরিমাণ হচ্ছে কি y1। এখন কথা হচ্ছে আমরা যখন
একটা অক্ষরেখা হতে বিন্দুর দূরত্ব নিব, তখন অলওয়েজ কিন্তু তার সাথে মডুলাস দিব। এটার কারণ কি? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এখন দেখো, আমাদের বিন্দুটা তো এখানেও যদি থাকতে পারতো, তাহলে আমরা যখন এখান থেকে এই পরিমাণ নিব, তাহলে কি আমরা মাইনাস মান নিব? মাইনাস মান নিব না, আমরা কি নিব? প্লাস মান নিব, কারণ দূরত্ব নেগেটিভ হতে পারে না। তাহলে এখান থেকে দেখো, আমরা এক্স অক্ষ হতে যখন দূরত্ব নিলাম, তখন দূরত্বটা কি হচ্ছে? মডুলাস অফ y1। একইভাবে যদি আমরা y অক্ষ হতে দূরত্ব নিই, তাহলে দেখো এটা কি হবে? মডুলাস অফ x1, মডুলাস অফ x1। তাহলে লক্ষ্য করো, আমরা এখান থেকে দুইটা কনসেপ্ট কিন্তু শিখে যাচ্ছি। কি কনসেপ্ট? দেখো আমি একটু তোমাদের লিখে দিচ্ছি কনসেপ্টটা কি। যদি আমরা বলি যে y অক্ষ হতে, দেখো y অক্ষ হতে x1 y1 বিন্দুর দূরত্ব ইকুয়াল x1। আর আমরা যদি x অক্ষ হতে x1 y1 এটা বলি, তাহলে হবে কি? মডুলাস অফ y1। ওকে, মডুলাস অফ y1। কি সূত্রটি ক্লিয়ার তো? দেখো, আমরা যদি বলি y অক্ষ হতে x1 y1 বিন্দুর দূরত্ব, তাহলে কি হবে? মডুলাস অফ x1। আমরা যদি বলি x অক্ষ হতে x1 y1 বিন্দুর দূরত্ব, তাহলে কি হবে? মডুলাস অফ y1। এখানে একটা জিনিস মনে রাখবা, যখন y অক্ষ হতে বলবে, তখন এর বিপরীত মানটা, অর্থাৎ y অক্ষ হতে বললে x1, যদি x অক্ষ হতে বলে তাহলে কার মান? y এর মান। এটাই হচ্ছে তাদের দূরত্ব। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার আমরা এই প্রশ্নটি আমরা এখন সলভ করব। তাহলে আমাদের বেসিক পার্ট আলোচনা কমপ্লিট। এখন আমরা এই প্রবলেমটি আমরা সলভ করে ফেলি। দেখো, এখন কিন্তু তোমরা নিজেরাই কিন্তু এটা সলভ করতে পারবা। লক্ষ্য করো, y অক্ষ ও l বিন্দু হতে a5 বিন্দুটির দূরত্ব সমান হলে এর মান কত বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, যে y অক্ষ হতে a5 বিন্দুর দূরত্ব ইকুয়াল মডুলাস অফ a। কারণ দেখো, y অক্ষ বলেছে মানে কার মান হবে? x এর মান হবে। এবার এবং আরেকটা জিনিস কি বলেছে দেখো, l বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে l বিন্দুটা কি ছিল? যে 2 - 1 বিন্দু হতে কত বিন্দু? a5 বিন্দুর দূরত্ব। a5 বিন্দুর দূরত্ব। তোমরা প্রশ্নটি একটু ভালো করে বুঝো। তাহলে 2 - 1 বিন্দু হতে a5 বিন্দুর দূরত্ব যদি বলে, তাহলে আমরা কিন্তু খ নাম্বারে কিন্তু দূরত্ব নির্ণয় সূত্রটি আমরা শিখে গিয়েছি। তাহলে এখন লক্ষ্য করো তো, দূরত্বটা কি হবে? যে রুট ওভার, দেখো x2 - x1, তাহলে a - 2 হোল স্কোয়ার যোগ y2 - y1, তাহলে 5 + 1 তার উপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখন আমরা টোটালটা এখানে কি পাচ্ছি? দেখো, আমরা যদি এটাকে এই টোটালটা কি পাচ্ছি? যে রুট ওভার a স্কোয়ার - 4a প্লাস হচ্ছে 40, এটা আমরা পাচ্ছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের প্রশ্নের দিকে একটু ভালো করে দেখো, যে y অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব এবং l বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দুইটাই কি সমান। তাহলে দুইটা যদি সমান হয়, তাহলে আমাদের কি বলেছে? প্রশ্ন মতে এইটা আর এটা কি হবে? সমান হবে না। আমাদের কি বের করতে বলেছে? এর মানটি কিন্তু বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে, দেখো তো, প্রশ্ন মতে আমরা এখান থেকে বলতে পারি রুট ওভার a স্কোয়ার - 4a প্লাস 40 ইকুয়াল হচ্ছে a, এটা বলতে পারি। এখন আমরা দেখো, যেহেতু এর মানটি বের করতে চাই, আমরা যদি উভয় পক্ষকে এখন বর্গ করে দিই, তাহলে এই রুট ওভারটি উঠে যাবে না? উঠে যাবে। তাহলে আমরা যদি বর্গ করে দিই, তাহলে কি থাকবে? দেখো, a স্কোয়ার - 4a প্লাস 40 ইকুয়াল হচ্ছে 0। এবার এখানে যদি আমরা বর্গ করি, আমরা জানি মডুলাস যদি হয় তাহলে তার সাথে প্লাস মাইনাস দুইটাই থাকে, বাট আমরা যদি বর্গ করে দিই তাহলে অলওয়েজ কি হবে? অলওয়েজ কিন্তু প্লাস হবে। তাহলে এ কে বর্গ করলে কি হয়?
এ স্কোয়ার হয়ে গেছে, তাই না? তাহলে এখন দেখো আমরা কি উভয় পক্ষ থেকে এ স্কোয়ারটা বাতিল করে দিতে পারি না? আমরা উভয় পক্ষ থেকে এ স্কোয়ারটা কেটে দিতে পারি। এখন আমাদের কি থাকছে দেখো তো, যে 4a ইকুয়াল হচ্ছে, এটাকে যদি এদিকে পার করি তাহলে উভয় পক্ষ থেকে মাইনাসটা বাতিল, তাহলে 4a ইকুয়াল 40 থাকছে না? এখন দেখো এখান থেকে আমরা a ইকুয়াল কত পাচ্ছি, 10 পেয়ে যাচ্ছি না? এটাই কিন্তু আমাদের a এর উত্তর। তাহলে আশা করি তোমরা এই প্রবলেমটি তোমরা ক্লিয়ার হয়েছো। আমরা এবার খেয়াল করো যে আমরা ঘ নাম্বার প্রশ্ন আমরা সলভ করব। তো প্রশ্নটি একটু তোমরা পড়ে নাও, হ্যাঁ প্রশ্নটি একটু পড়ে নাও, কারণ প্রশ্নগুলো পড়লে সব কিছু তোমরা কিন্তু বুঝতে পারবে। আর আমাদের প্রথম কাজই হচ্ছে এটা, যে যেই প্রশ্নটি সলভ করতে দেওয়া থাকবে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ওই প্রশ্নটি ভালো করে পড়ে নেওয়া, এবং ওই প্রশ্নটি পড়ে আমাদের কি বের করতে বলেছে এটা ভাবা। আর তুমি যদি এই জিনিসটা খুঁজে বের করতে পারো যে এখানে এটা দেওয়া আছে আর এটা বের করতে হবে, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা অটোমেটিক চলে আসবে, তুমি সহজেই কিন্তু সলভ করে দিতে পারবা। তাহলে এখন প্রশ্নটা দেখো, আমাদের উদ্দীপক কিন্তু দুইটা বিন্দু এল আর এম, এটাই কিন্তু দেওয়াই আছে। ঘ নম্বর প্রশ্নটি দেখো যে একটি ত্রিভুজের দুইটি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এল আর এম। একটা ত্রিভুজের দুইটি কৌণিক বিন্দু, অর্থাৎ মনে করো যে এটা হচ্ছে একটা ত্রিভুজ এল এম আমরা ধরে নিলাম। তাহলে এখন দেখো এল এর মানটা দেওয়া আছে এখানে 2 - 1, আর এম এর মানটা দেওয়া আছে -3 এখন কথা হচ্ছে দেখো এটা কিন্তু আমি অক্ষরেখায় নিই নাই, এটাকে আমি ধরে নিয়েছি। আমরা কিন্তু এটাকে অক্ষরেখায় নিই নাই, কি করেছি ধরে নিয়েছি, এই জন্য চতুর্ভাগের ঝামেলা নেওয়ার কিছু নাই। এবার দেখো বলেছে ত্রিভুজটির ভর কেন্দ্র হচ্ছে জি 1 2, এইটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র, এইখানে হচ্ছে দেখো জি হচ্ছে 1 2। আমরা কিন্তু জানি যে ভর কেন্দ্র ব্যাপারটা কি, ভর কেন্দ্র হচ্ছে একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত এই যে মধ্যমা, এই মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে কি ভর কেন্দ্র। তবে এখানে আরেকটা কন্ডিশন আছে ভর কেন্দ্রের, যে শীর্ষবিন্দু আর এই মধ্যবিন্দু এদের কন্ডিশনটা হচ্ছে কি 2:1, অর্থাৎ এই যে এইখান থেকে এর দূরত্ব হচ্ছে 2 আর এর দূরত্ব হচ্ছে কত 1। এটা মাথায় রাখবা যে ভরকেন্দ্র শীর্ষবিন্দু আর এই মধ্যবিন্দুকে 2:1 অনুপাতে কি করে, অন্তবিভক্ত করে। এই কনসেপ্টটা কিন্তু তোমরা মাথায় রাখবা। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখো আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা নিয়ে নিচ্ছি। যে আমাদের যেটা দেওয়া ছিল যে এখানে হচ্ছে এটা দেওয়া ছিল এল এর মান হচ্ছে 2 - 1, আর এম এর মান দেওয়া ছিল -3 এটা দেওয়া ছিল ভরকেন্দ্র জি হচ্ছে 1 আর 2, এটা ভরকেন্দ্র দেওয়া ছিল। এখন আমাদের বলছে তৃতীয় কৌণিক বিন্দুটা বের করো, অর্থাৎ এল এম ধরে নিলাম এটা এন, এক্স আর ওয়াই এই মানটা কিন্তু আমাদের বের করতে হবে। আচ্ছা এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে আমরা কিন্তু এটাকে আমরা মনে করো x3 আর y3 ধরে নিলাম, তৃতীয় কৌণিক বিন্দুটা x3 আর y3 ধরে নিলাম। আমরা ভর কেন্দ্রের সূত্র কিন্তু জানি যে যদি একটা ত্রিভুজের, লক্ষ্য করো আমি সূত্রটা তোমাদের একটু দেখাই দিই তাহলে তোমরা সলভ করে নিতে পারো। যে এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, এটা যদি x3 y3 হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর এটা যদি ভর কেন্দ্র হয় xy, তাহলে ভর কেন্দ্রের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভর কেন্দ্রের যদি আমরা ভুজ বের করি, অর্থাৎ x এর মানটা আমরা বের করি, x ইকুয়াল আমাদের সূত্রটি হচ্ছে এই শীর্ষবিন্দু তিনটার ভুজ ত্রয়ের যোগফল। দেখো x1 প্লাস x2 প্লাস হচ্ছে x3 ডিভাইডেড বাই হচ্ছে 3, এটা ভর কেন্দ্রের ভুজ। আবার দেখো ভর কেন্দ্রের যদি আমরা কোটি বের করি, অর্থাৎ যদি আমরা y এর মান বের করি, তাহলে সূত্রটি কি হবে y1 y2 y3 ডিভাইডেড বাই 3। এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এবং ভর কেন্দ্র, এদের হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো,
এখন দেখো যে এই যে আমরা সূত্রটি শিখলাম, এখন এখান থেকে আমাদের যে প্রবলেমটি সলভ করতে বলেছে এই প্রবলেমটি আমরা সলভ করব। তো করো, এবার দেখো আমরা এই যে সূত্রটি শিখলাম, এখন এই সূত্র দিয়ে আমরা প্রবলেমটি সলভ করব। তাহলে আমরা এখন দেখো আমাদের কি বের করতে হবে। আমাদের কিন্তু এই প্রশ্নতে এল এম দুইটা বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের, এবং ভর কেন্দ্রটা দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? কৌণিক তৃতীয় বিন্দুটি বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা জানি, দেখো যে আমরা জানি, এখান থেকে বলা যায় যে আমরা জানি, দেখো ভর কেন্দ্রের ভুজ ইকুয়াল, আমরা যদি ভর কেন্দ্রের ভুজ নিই তাহলে এক্স এর মান, তাহলে ভর কেন্দ্রের ভুজটা কত ছিল? 1 ইকুয়াল ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয়ের ভুজের যোগফল। তাহলে দেখো তো 2 - 3 তারপরে হচ্ছে +x3 ডিভাইডেড বাই 3। এখন এটাকে যদি আমরা সলভ করি, দেখো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি আমরা, 3কে এদিকে পার করে দিই, তাহলে 3 ইকুয়াল 2 - 3 প্লাস হচ্ছে x3। এখন কথা হচ্ছে আমরা কি বের করতে চাচ্ছিলাম? আমরা কিন্তু x3 এর মানটি বের করতে চাচ্ছিলাম। তাহলে আমরা যদি x3 এর মানটি বের করি, এই সবগুলো এই দিকে চলে আসবে। তাহলে 2 - 3 মানে কত? -1। এই দিকে আসলে কি হবে? +1। তাহলে 3 সাথে যোগ হয়ে যায়, তাহলে কি হবে? 4। তাহলে এখান থেকে কিন্তু আমরা x3 এর মানটি পেয়ে গেলাম কত? 4। অর্থাৎ আমরা ত্রিভুজের তৃতীয় কৌণিক বিন্দুর কিন্তু ভুজ পেয়ে গেছি। তাহলে এখন আমাদের টার্গেট কি? আমরা কোটিটাকে বের করে নিব। তাহলে আমরা কোটি যদি বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আবার দেখো ত্রিভুজের ভর কেন্দ্রের কোটি, কোটি হচ্ছে কত? 2 ইকুয়াল শীর্ষবিন্দু ত্রয়ের কোটি ত্রয় কিন্তু যোগফল। তাহলে দেখো -1 + 3 প্লাস হচ্ছে y3 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এটাকে সলভ করে আমরা কার মান বের করব? আমরা y3 এর মানটা বের করব। তাহলে এটাকে যদি এদিকে পার করি তাহলে কি হয়? দেখো 6 ইকুয়াল 2 প্লাস হচ্ছে y3, অতএব y3 ইকুয়াল হচ্ছে কত? 4। আমরা কিন্তু তৃতীয় কৌণিক বিন্দুর কিন্তু আমরা কোটিও পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা বের করতে বলেছিল তৃতীয় কৌণিক বিন্দুর স্থানাঙ্কটা কত? তাহলে আমরা কি বলতে পারি না যে কৌণিক বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3, দেখো যে 4 আর হচ্ছে 4। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এই টপিকগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকের প্রবলেমগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবা। ঠিক, এবার দেখো আবার পরবর্তী উদ্দীপক। ঠিক আছে, পরবর্তী উদ্দীপকটা লক্ষ্য করো, এখানে কি বলেছে। পরবর্তী উদ্দীপকটা দেখো যে 1 নাম্বার প্রশ্ন, দুইটা কিন্তু বিন্দু দেওয়া আছে। এবার দুইটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু থেকে আমাদের কি বের করতে হবে? লক্ষ্য করো, ওই বিন্দু থেকে বের করতে হবে LM সরলরেখার সমীকরণ। খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু 4 মার্কের জন্য আসবে না, এটা 2 মার্কের জন্য বা MCQ আসতে পারে। বাট এইটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিভিন্ন প্রশ্নতে, অনেকগুলো প্রশ্নতে কিন্তু এই সমীকরণটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে যদিও এটা খুব ইজি, বাট এটা গুরুত্বপূর্ণ। আমি আগেই তোমাদের বলেছি যে আমি তোমাদের 0 থেকে প্রো লেভেল পর্যন্ত শেখাবো। তাহলে এখন দেখো LM সরলরেখার সমীকরণ, অর্থাৎ LM কি? দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে বিন্দু দুইটা দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ আমরা বের করব। আর আমরা কিন্তু জানি যে দুইটা বিন্দু দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ, দেখো দুইটা বিন্দু দ্বারা গঠিত সরলরেখার সমীকরণের সূত্রটি কি ছিল? সূত্রটি হচ্ছে দেখো x - x1 ডিভাইডেড বাই x2 - x1। এবার দেখো y - y1 ডিভাইডেড বাই y2 - y1, y2 - y1। এটা ছিল কিন্তু দুইটা বিন্দু দ্বারা গঠিত সরলরেখার সমীকরণের সূত্র। তো এখানে দেখো L আছে প্রথমে, এই জন্য L বিন্দুটা হচ্ছে x1 y1, আর M আছে পরে, এই জন্য ওই বিন্দুটা হচ্ছে x2 y2। এটা কিন্তু মাথায় রাখবা। আচ্ছা, এখন যদি আমরা বিন্দুগুলো এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের সরলরেখার সমীকরণটি বের হয়ে যাবে। তো লক্ষ্য করো, আমরা যদি বিন্দুটা বসাই দিই তাহলে কি পাচ্ছি? দেখো x - x1, x1 এর মান কত? -1, তাহলে এখানে হলো +1
দেখো x2 এর মান হচ্ছে -3 -x1, তাহলে -x1, তাহলে এখানে লক্ষ্য করো, সরি এখানে দেখো যে এখানে হবে আমাদের x -x1। আচ্ছা, x1 এর মান হচ্ছে কত? 2। x1 এর মান কত? 2, তাহলে এখানে আমরা বসাই দিব 2। এবার দেখো x2, তাহলে x2 এর মান কত? -3 -x1, তাহলে -x1 হচ্ছে কত? 2, তাহলে মাইনাস হচ্ছে 2। এবার ইকুয়াল, আমরা এখানে সরলরেখার সমীকরণটা নিচ্ছি। এবার দেখো y y1, তাহলে এখন লক্ষ্য করো তো y y1 এর মান কত? -1, আর এখানে আছে মাইনাস, তাহলে +1। এবার দেখো y2, তাহলে y2 এর মান কত? 3, y2 এর মান হচ্ছে কত? 3, আর -y1, তাহলে y1 এর মান কত? এখানে দেখো y1 এর মান হচ্ছে -1, তাহলে এখানে কি হচ্ছে? +1, এটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে সলভ করে আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, যে x - 2 ডিভাইডেড বাই -5 ইকুয়াল y + 1 ডিভাইডেড বাই হচ্ছে 4। এখন এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে কিন্তু আমাদের রেখার সমীকরণটি চলে আসবে। তাহলে এখন দেখো এই রেখার সমীকরণটি আমাদের কি আসছে, যদি গুণ করে নিই তাহলে আসছে 4x - 8 ইকুয়াল, আমরা এই কর্ণটাকে প্রথমে গুণ করলাম। এবার যদি এই কর্ণটিকে গুণ করি তাহলে কি হয়? -5y - 5। আমরা সবগুলোকে একদিকে পার করে ডান দিকে 0 নিয়ে আসব। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 4x + 5y, এটা মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যায়, তাহলে -8 + 5, তাহলে মাইনাস হচ্ছে কত? 3 ইকুয়াল হচ্ছে 0। এটাই কিন্তু আমাদের LM রেখার সমীকরণ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নতে চলে যাই। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, এখানে হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা দেখে তোমরা একটু বোঝার চেষ্টা করো, প্রশ্নটা দেখে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে তোমরা প্রশ্নটা আসলে বুঝতে পারছো কি না। হ্যাঁ, একটু খেয়াল করো। তাহলে পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্নটি দেখো, দুইটা বিন্দু কিন্তু উদ্দীপকের বিন্দু দুইটা দেওয়াই আছে। তো এখান থেকে মূল বিন্দু এবং LM রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ বের করতে বলেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, LM রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ। তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, LM যে বিন্দু আছে ওই বিন্দু দুইটা দ্বারা গঠিত রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় আগে আমাদের বের করতে হবে। যখন তুমি সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় পেয়ে যাবা তখন ওই দুইটা বিন্দুর সাথে মূল বিন্দুর সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো, আমরা যদি সমত্রিখণ্ডক বিন্দুটা বের করতে চাই তাহলে যে বিন্দুগুলো দেওয়া আছে ওই বিন্দুগুলো দিয়ে যদি আমরা একটা আনুমানিকভাবে যদি একটা চিত্র তৈরি করি তাহলে চিত্রটা কি হয় দেখো, 2 - 1 কোন চতুর্ভাগে বলো তো? 2 - 1, তাহলে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। মনে করো এই জায়গায় একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটাকে ধরে নিলাম, আচ্ছা এটা দেওয়া ছিল L, বিন্দুটা হচ্ছে 2 - 1। এবার দেখো -3 3, তাহলে -3x এর মান, y এর মান +3, তাহলে কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে একটা বিন্দু নিয়ে নিলাম, মনে করো এটা একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে M বিন্দু, -3 3 আমরা এখানে পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটা বিন্দু দ্বারা গঠিত রেখা, এই যে এটা হচ্ছে দুইটা বিন্দু দ্বারা গঠিত রেখা। এখন এই বিন্দু দ্বারা গঠিত রেখার আমাদের কি বের করতে বলেছে দেখো, যে LM রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখো, একটা রেখাকে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করতে চাই তাহলে ওই রেখার ভেতরে দুইটা বিন্দু আমরা পাবো, কিন্তু অবশ্যই ওই দুইটা বিন্দু কি করবে, যেহেতু রেখাটিকে সমান 3টা ভাগে ভাগ করবে তাহলে আমরা বিন্দুটা কিন্তু ওভাবেই পাবো। তো এখন একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি বলি যে বিন্দু 3টা কি কি হতে পারে, এখন আমরা দেখো, মনে করো এই জায়গায় আমরা একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটাকে ধরে নিলাম P অফ x1 y1। এখানে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটাকে ধরে নিলাম Q, সেটা হচ্ছে x2 y2, এটা আমরা বিন্দু নিলাম। আচ্ছা, এই বিন্দুটা হচ্ছে Q, সেটাকে আমরা x2 আর হচ্ছে y2 নিচ্ছি। আচ্ছা দেখো, এই বিন্দুটাকে আমরা x2 আর y2 হিসাবে নিয়ে নিলাম। এখন লক্ষ্য করো তো ভাইয়া, যে এই যে দুইটা বিন্দু আমরা নিলাম,
এই বিন্দু দুইটা কি করেছে, এই রেখাটিকে সমান 3টা ভাগে ভাগ করেছে না? তাহলে সমান 3টা ভাগে যদি ভাগ করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে 1, এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে 1, এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে 1, সমান 3টা ভাগে ভাগ করেছে। তাহলে এটুকুর দৈর্ঘ্য যদি 1 হয়, এই অংশের দৈর্ঘ্য 1 হবে, এই অংশের দৈর্ঘ্য 1 হবে, অর্থাৎ সমান 3 ভাগে ভাগ করবে। এখন কথা হচ্ছে সমান 3 ভাগে ভাগ করেছে, ঠিক আছে, আমরা এটা মেনে নিলাম। এখন আমাদের দরকার কি, পি আর কিউ এই বিন্দু দুইটা বের করা। তাহলে এখন একটা জিনিস আমরা বলতে পারি যে এলএম বিন্দু দ্বারা গঠিত রেখাংশকে পি আর কিউ কি করেছে, অন্তবিভক্ত করেছে। তাহলে আমরা সর্বপ্রথম যে কোনো একটা বিন্দু আমরা বের করব। তাহলে এখান থেকে যদি আমরা বলি এইভাবে যে এলএম বিন্দুদ্বয় দ্বারা গঠিত রেখাংশ, দেখো গঠিত রেখাংশকে লক্ষ্য করো আমরা কি নিতে পারি, মনে করো প্রথমে কিউ নিয়ে নিচ্ছি। তাহলে কিউ অফ x2 y2 বিন্দুতে দেখো এই বিন্দু যদি অন্তবিভক্ত করে তাহলে কি আমরা বলতে পারি না যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কতটুকু, 2:2। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কতটুকু, 1। অনুপাতে কি করেছে বলতো, অন্তবিভক্ত করেছে, এটা আমরা বলতে পারি। আমরা সর্বপ্রথম যে কোনো একটা বিন্দু আগে বের করে নিব, এরপরে আমরা অন্য বিন্দুটা বের করব। তাহলে আমরা সর্বপ্রথম কোন বিন্দুটি আমরা বের করছি, আমরা কিন্তু সর্বপ্রথম কিউ বিন্দুটি আমরা বের করে নিচ্ছি। তাহলে এখন লক্ষ্য করো, যদি আমরা এই যে অন্তবিভক্ত আমরা নিলাম, অন্তবিভক্ত এর ফর্মুলা কিন্তু আমরা এখন প্রত্যেকে জানি। অন্তবিভক্ত বিন্দুর ফর্মুলাটা কি ছিল, দেখো আমরা যদি এই অন্তবিভক্ত বিন্দুটা থেকে এখন x2 আর y2 এর মানটা বের করি তাহলে কিভাবে বের করতে পারি, লক্ষ্য করো যে আমরা এখন যদি x2 এর মানটি বের করি তাহলে x2 ইকুয়াল, সূত্রটি দেখো আমি খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। সূত্রটি লিখবা, দেখো যে অনুপাত থাকবে তাদের যোগফল 2 + 1, এখানেও আমরা দিব 2 + 1, 2 একটু ফাঁকা দিয়ে +1, আমরা কার মান বের করছি, আমরা x2 এর মান বের করছি। এবার লক্ষ্য করো, এবার আমরা যে কাজটি করব, এখন আমরা যখন x2 এর মান বের করছি তখন এর সাথে গুণ হবে, দেখো এর সাথে গুণ হবে x2 এর মান। তাহলে এখন বলো তো l হচ্ছে x1 y1, কারণ প্রথমে l নিয়েছি, তাহলে x2 হচ্ছে কত, -3, আর এটা হচ্ছে y2। তাহলে এর সাথে গুণ হবে x2, তাহলে x2 এর মানটা কত, -3, আর এর সাথে গুণ হবে x1, তাহলে x1 এর মান কত, 2, এটা আমরা বলতে পারি। তাহলে এখন দেখো আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা x2 এর মানটা কি পাচ্ছি, দেখো x2 ইকুয়াল, এখান থেকে আমরা বলতে পারি দেখো -6 + 2 ইকুয়াল হচ্ছে 3। এবার আমরা এখান থেকে বলতে পারি 4/3। তাহলে আমরা x2 এর মান কত পেলাম, 4/3। এবং আমরা যদি y2 এর মানটি বের করি তাহলে আমাদের সূত্রটি কি হবে, আবার একইভাবে যখন অন্তবিভক্ত করবে তখন সূত্রটি দেখো অনুপাতটা আমরা নিব, অনুপাতের যোগফলটা নিচে, ওইটাকেই আবার আমরা উপরে উঠাই দিব, 2 × +1, এই জিনিসটাই উপরে উঠাবো, জাস্ট এখানে একটু আমরা ফাঁকা জায়গা রাখবো। এবার লক্ষ্য করো আমরা যেহেতু y2 এর মানটা বের করছি তাহলে এখানে গুণ হবে y2, তাহলে এবার দেখো তো y এর মান যেহেতু বের করছি তাহলে এখানে গুণ হবে কি, y2। তাহলে y2 এর মানটা কি ছিল, এখানে লক্ষ্য করো যে এখানে আমরা বলতে পারি দেখো এটা x1 y1, এটা x2 y2, তাহলে y2 এর মান হচ্ছে কত, 3, তাহলে এখানে হচ্ছে 3, আর এখানে y1 এর মান হচ্ছে কত, দেখো -1। তাহলে এখান থেকে যদি আমরা y2 এর মানটি বের করি, লক্ষ্য করো এখান থেকে যদি আমরা y2 এর মানটি বের করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো বা y2 ইকুয়াল, তাহলে 6 - 1 / হচ্ছে
3। তাহলে কত পাচ্ছি বলো তো 5/3, এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই যে আমরা হচ্ছে কিউ, এই যে বিন্দুটা আমরা পেলাম, এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পেয়েছি দেখো তো, যে আমরা অতএব এখান থেকে বলতে পারি কিউ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কত, কিউ বিন্দুর এক্স এর মানটা হচ্ছে 4/3 আর ওয়াই এর মানটা হচ্ছে কত 5/3, এটা আমরা পেলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কিন্তু আরও একটা বিন্দু বের করতে হবে, তাই না? আরও একটা বিন্দু কি বলতো, পি বিন্দুটা বের করতে হবে। তো যখন তুমি এইরকম টাইপের প্রবলেম পাবা যে সমত্রিখণ্ডক বিন্দুগুলো বের করতে হবে, জাস্ট একটা মাত্র বিন্দু তুমি বের করবা, আর অন্য বিন্দুটি আমরা কিন্তু আরেকটা সহজ সূত্র আছে, ওই সূত্রটি দিয়ে বের করব। সেটা হচ্ছে কি দেখো, এখন কি আমরা এটা বলতে পারি না যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা, কারণ সমান ভাগে ভাগ করেছে না? তাহলে মধ্যবিন্দুর সূত্রটা দিয়ে কিন্তু আমরা বের করব। মধ্যবিন্দুর সূত্রটা আমরা কি জানি, মধ্যবিন্দুর যখন আমরা x এর মান বের করব তখন আমরা জানি x1 + x2/2, আর y এর মান যখন বের করব তখন কি y1 + y2/2। দুইটা বিন্দু দেওয়া থাকলে মধ্যবিন্দু নির্ণয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি, দেখো যে আমি এই বিন্দুটা যদি এখন বের করতে চাই, তাহলে এটা আমি মিশাই দিলাম। এখন তোমরা লক্ষ্য করো, আমরা বলতে পারি আবার যে এল কিউ বিন্দুর মধ্যবিন্দু পি অফ x1 y1। তাহলে এখন যদি আমরা x1 এর মানটি বের করি, তাহলে দেখো যে x1 এর মানটি যদি আমরা বের করি তাহলে কি বলতে পারি যে অতএব x1 ইকুয়াল, দেখো তো ভুজদ্বয়ের যোগফল /2। তাহলে এখান থেকে কি বলতে পারি না যে 4/3 প্লাস হচ্ছে 2/2, এটা বলা যায়। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা লক্ষ্য করো এটাকে কি পাচ্ছি, আমরা এখান থেকে যদি সলভ করি তাহলে আমরা পাচ্ছি 6 + 4, তাহলে হচ্ছে 10/3 ইন্টু হচ্ছে 1/2। তাহলে আমরা টোটালটা থেকে কি পাচ্ছি বলো তো 5/3, এটা আমরা পাচ্ছি x1 এর মান। এবং আমরা যদি y1 এর মানটি বের করি যে y1 ইকুয়াল, তাহলে কি হবে বলো তো, y এর মান বের করব মানে কি কোটি দ্বয়ের যোগফল /2। তাহলে কোটি দ্বয়টা কি হচ্ছে দেখো 5/3 - 1 কোটি দ্বয়ের যোগফল / হচ্ছে 2। তাহলে এটাকে সলভ করে আমরা কি পাচ্ছি, আমরা এটাকে সলভ করে পাচ্ছি দেখো যে 2/3 ইন্টু হচ্ছে 1/2 ইকুয়াল হচ্ছে কত 1/3। অর্থাৎ আমরা পি এর মানটি এখান থেকে পাচ্ছি, দেখো যে পি বিন্দুর স্থানাঙ্কটি আমরা কি পাচ্ছি, এক্স এর মান পেলাম আমরা হচ্ছে 5/3 আর ওয়াই এর মান আমরা কি পেলাম 1/3। তাহলে এই যে সমত্রিখণ্ডক দুইটা বিন্দু কিন্তু আমাদের বের হয়ে গেল। এখন সমত্রিখণ্ডক বিন্দু যদি বের হয়ে যায় তাহলে আমাদের কি বের করতে বলেছে দেখো তো, বলেছে যে মূল বিন্দু। এখন লক্ষ্য করো সমত্রিখণ্ডক বিন্দু বের হয়ে গেছে, তাই না? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো, কিভাবে সমত্রিখণ্ডক আমরা বিন্দুটা বের করলাম, এটা তোমরা ক্লিয়ার হয়েছো। এখন মূল বিন্দুর সাথে অর্থাৎ 0, 0 বিন্দুর সাথে এই বিন্দুটার সমীকরণ এবং এই বিন্দুটার সমীকরণ আমাদের বের করতে হবে। অর্থাৎ মূল বিন্দুগামী রেখার সমীকরণ এখন আমাদের বের করতে হবে। আমরা কিন্তু জানি যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ মানে কি y ইকুয়াল হচ্ছে mx। অর্থাৎ এটা যদি মূল বিন্দু হয়, ধরে নিলাম এটা হচ্ছে ও মূল বিন্দু, তাহলে আমরা যদি বলি দেখো যে এখন আমাদের যেহেতু মূল বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে হবে, সেহেতু আমরা বলতে পারি যে এখন ও কিউ রেখার সমীকরণ, তা রেখার সমীকরণ হচ্ছে কি y ইকুয়াল হচ্ছে mx। মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল mx। তাহলে বা y ইকুয়াল এখন m মানে কি ঢাল। তাহলে ঢাল দেখো আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢালের সূত্র y2 - y1 / x2 - x1, কিন্তু যেহেতু এখানে একটা বিন্দু 0, 0, তাহলে আমাদের ঢালের ফর্মুলাটি কি হবে y2/y1 ইন্টু হচ্ছে x। তাহলে এখন তুমি যদি মানটা বসাই দাও তাহলে দেখো y ইকুয়াল y2। তাহলে y2 এর মানটি কি হচ্ছে দেখো, মূল বিন্দুটা x1 y1 আর এটা হচ্ছে y2, তাহলে x2 y2, তাহলে y2 এর মান কত বলো তো, y2 এর মান হচ্ছে 5/3।
ইন্টু এক্স। আমরা যদি এটাকে এইদিকে পাঠাই দিই তাহলে 3y ইকুয়াল হচ্ছে 5x, অতএব 5x মাইনাস 3y ইকুয়াল হচ্ছে 0। এটা কিন্তু আমাদের একটি রেখার সমীকরণ বের হয়ে গেছে। কি ক্লিয়ার? তো ক্লিয়ার হয়েছে বলো? অনেক অনেক গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এটি, যে আমরা একটি মূল বিন্দু আর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের একটি রেখার সমীকরণ আমরা বের করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে? আরেকটি রেখার সমীকরণ বের করতে হবে। সেই রেখাটি কি ছিল? ও আর হচ্ছে পি, ও আর পি। তাহলে এখান থেকে যদি আমরা আরও একটি রেখার সমীকরণ বের করতে চাই তাহলে রেখার সমীকরণটি কি হবে? দেখো, যে আমরা বলতে পারি আবার ওপি রেখার সমীকরণ, ওপি রেখার সমীকরণ। তাহলে সমীকরণটি কি হচ্ছে? এখানে হচ্ছে y ইকুয়াল হচ্ছে mx। তাহলে আমরা যদি মান বসাই y ইকুয়াল m এর মান হচ্ছে কি y2 বাই y1, অর্থাৎ দেখো y2 বাই, এখান থেকে খেয়াল করো, যদি আমরা এইভাবে মানটি বসাই দিই তাহলে ডিরেক্ট মানটি আমাদের চলে আসছে যে y2 মাইনাস 0, তাহলে হচ্ছে 1/3 ডিভাইডেড বাই হচ্ছে 5/3 ইন্টু এক্স। এখন এটাকে সলভ করে তোমরা যা পাবা সেটাই কিন্তু উত্তর। আমাদের হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এবার মোট কিন্তু আমরা সরল রেখার আমরা কিন্তু 3টি লেকচার নিব। তার মধ্যে আজকে হচ্ছে 1 নম্বর লেকচার, আরও 2টা লেকচার নিব। বাকি 2টা লেকচারে আমরা কিন্তু 2টা করে প্রশ্ন সলভ করব। মোট 5টি সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের জন্য সলভ করা হবে। ঠিক আছে? তোমরা বুঝতেই পারতেছো যে একটা সৃজনশীল প্রশ্নতে আমি যে 8টি প্রশ্ন দিয়েছিলাম, এই 8টি প্রশ্ন সলভ করলাম মানে কি অনেকগুলো টপিক আমাদের আলোচনা করা হয়ে গেল না, আমাদের প্র্যাকটিস করা হয়ে গেল না। আচ্ছা, এখন লক্ষ্য করো যে এল ও এম বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখার উপর অঙ্কিত লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। প্রশ্নটি একটু ভালো করে বুঝো, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা প্রশ্ন মানে একটা টাইপ হয়ে যাবে আমাদের, যে এল ও এম বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখার উপর অঙ্কিত লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ, অঙ্কিত লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে প্রশ্নটি তাহলে কি ছিল? এল ও এম বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখার উপর অঙ্কিত লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, মনে করো এ দুইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এল হচ্ছে কত 2 - 1, এটা একটা বিন্দু, আর এম এটা একটা বিন্দু হচ্ছে -3 আমরা বিন্দু দুইটাকে ধরে নিলাম। যখনই আমাদের একটি রেখার লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে বলবে, লম্ব দ্বিখণ্ডক মানে হচ্ছে ওই রেখাটিকে দ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ মধ্যবিন্দুটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এখন তুমি যদি মধ্যবিন্দু বের করতে চাও তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিলাম মধ্যবিন্দু। তো সর্বপ্রথম এই মধ্যবিন্দুটা বের করতে হবে। তাহলে মধ্যবিন্দুটা যদি আমরা ধরে নিই, মনে করে এটা ধরে নিলাম ডি, এটা হচ্ছে এক্স ওয়াই মধ্যবিন্দু। তাহলে আমরা ডি বিন্দু যদি বের করতে পারি, আমাদের কি বলেছে দেখো, যে সরল রেখার উপর অঙ্কিত লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণটি বের করতে হবে। লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ মানে হচ্ছে এই মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব রেখার সমীকরণ, এই রেখার সমীকরণটি আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন তুমি এই প্রশ্নটি 2টি ভাবে সলভ করতে পারো। যদি তুমি মনে করো এই 2টা বিন্দু দ্বারা গঠিত রেখার সমীকরণ নিব, তার উপর লম্ব রেখার সমীকরণ নিব, এটা যেটা ডি বিন্দুগামী, এটা করলেও হবে। আবার তুমি যদি মনে করো যে আমি ভাইয়া এটাকে এইভাবে না করে 2টা বিন্দু দেওয়া থাকলে আমরা কিন্তু ঢাল দিয়ে কিন্তু এটাকে সমাধান করতে পারি। তো আমরা যদি এল এম বিন্দুদ্বয় দ্বারা গঠিত রেখার ঢাল নিই, এটা থেকে যদি লম্ব রেখার ঢালটা বের করি এবং এই বিন্দু দিয়ে যদি অতিক্রম করাই, অর্থাৎ একটা বিন্দু আর এই ঢাল, এই রেখার ঢাল যদি নিই, তাহলে আমরা রেখার সমীকরণটি পেয়ে যাব। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কি? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই মধ্যবিন্দুটি বের করা। তাহলে দেখো আমরা মধ্যবিন্দু বের করি। আমরা ধরে নিব যে ধরি এল এম রেখার মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুটি কি হচ্ছে দেখো তো, আমরা ধরে নিলাম মধ্যবিন্দু হচ্ছে ডি এক্স ওয়াই। ওকে, তাহলে আমরা যদি এখন এক্স এর মানটা বের করি, এক্স ইকুয়াল, তাহলে এক্স এর মানটা কি হচ্ছে দেখো, যে এক্স এর মান হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে -1/2।
ওয়াই এর মান যদি বের করি তাহলে কি হচ্ছে কোটিদ্বয়ের যোগফল -1 + 3/2 ইকুয়াল হচ্ছে কত 1। অতএব আমরা যদি মধ্যবিন্দুটা ডি অফ এক্স ওয়াই এর মানটা যদি বের করতে চাই তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখবা, স্থানাঙ্ক যখন লিখবা তখন কিন্তু অভেদ চিহ্ন দিবা, ঠিক আছে, এই চিহ্নটা দিবা, 3টা দাগ দিবা অভেদ চিহ্ন। তাহলে এখান থেকে কি পাচ্ছি -1/2 আর হচ্ছে 1, আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম। আচ্ছা, কোনো ঝামেলা নাই। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এলএম রেখার ঢালটা বের করে নিব। আর আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা কিন্তু ঢাল বের করতে পারি। তাহলে এখন যদি আমরা ঢাল বের করি তাহলে কিভাবে বের করব, দেখো যে এখান থেকে আমরা বের করতে পারি যে আমরা যদি এখানে ঢালটা একটু নিয়ে নিই, যে অতএব এলএম রেখার ঢাল, ঢালকে আমরা যদি m1 দিই তাহলে ঢালটা কি হবে, দেখো আমরা ঢালের সূত্র জানি y2 - y1 / x2 - x1। আমরা ঢালের সূত্র কি জানি, যে y2 - y1 / x2 - x1। আমরা যদি বিন্দুগুলো এখানে বসাই দিই, দেখো তো y2 এর মান, y2 এটা x1 y1, এটা x2 y2, তাহলে y2 এর মান হচ্ছে কত 3, মাইনাস y1 এর মান হচ্ছে কত -1, তাহলে +1 / x2, তাহলে x2 এর মান হচ্ছে কত -3 আর -x1, তাহলে x1 এর মান হচ্ছে কত -1, এখানে আমরা পেলাম। আচ্ছা, এখানে হচ্ছে y2 হচ্ছে 3 মাইনাস হচ্ছে y1, ওকে পেয়ে গেলাম। আর x2 এর মান হচ্ছে -3 আর x1 এর মান হচ্ছে কত 2, তাহলে মাইনাস হচ্ছে 2। তাহলে আমরা টোটালটা কত পাচ্ছি, দেখো তো 4 / -5, এটা আমরা পাচ্ছি কার মান, m1 এর মান, অর্থাৎ এলএম রেখার ঢাল পাচ্ছি। তাহলে আমাদের মূল টার্গেট কি, আমাদের মূল টার্গেট হচ্ছে লম্ব রেখার ঢাল বের করা। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে অতএব লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল যখন নিব তখন হচ্ছে m2। আমরা জানি যে দুইটা রেখা, দেখো আমরা জানি এই দুইটা রেখা পরস্পর লম্ব হবে কখন, যখন m1 আর m2 দুইটা রেখা লম্ব পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন m1 × m2 ইকুয়াল হচ্ছে -1। এই কন্ডিশনটা কিন্তু তোমরা মনে রাখবা, যে দুইটা রেখা পরস্পর লম্ব কখন হবে, দুইটা রেখা পরস্পর লম্ব কখন হবে। আচ্ছা, দুইটা রেখা পরস্পর লম্ব কখন হবে, যখন ঢাল দ্বয়ের গুণফল হবে কত -1, তখন কিন্তু আমাদের এটা কিন্তু লম্ব হবে। তাহলে আমরা যদি m1 এর মানটা পেয়ে গেছি তাহলে m2 এর মানটা কি হবে, m2 এর মান যখন বের করব মনে রাখবা এটা উল্টাই যাবে, লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে আর চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন থাকলে প্লাস হবে, তাহলে প্লাস আর হচ্ছে 5/4, আমরা m2 পেয়ে গেলাম। এখন আমরা বের করতে পারি, যেহেতু লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ পেয়েছিল, তাহলে আমরা বলতে পারি যে m2 ঢাল ও যে বিন্দুটা দেওয়া ছিল সেই বিন্দুটা কি বলতো, বিন্দুটি হচ্ছে দেখো যে এই যে ডি অফ এক্স হয়, তাহলে m2 ঢাল ও -1/2 1 রেখার সমীকরণ। তাহলে আমরা যদি এখন সমীকরণ বের করি তো একটা জিনিস মাথায় রাখবা, যদি একটি ঢাল ও একটি বিন্দু দেওয়া থাকে তাহলে রেখার সমীকরণ নির্ণয়ের সূত্রটা কি, তাহলে সমীকরণের সূত্রটি হচ্ছে y - y1 ইকুয়াল m2 x - x1। এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলেই কিন্তু আমরা রেখার সমীকরণটি পেয়ে যাব। তাহলে দেখো রেখার সমীকরণটি কি হচ্ছে লক্ষ্য করো, y - y1 এর মান হচ্ছে 1 ইকুয়াল m2, তাহলে m2 এর মান কত দেখো তো 5/4। এবার দেখো x - x1, তাহলে x1 এর মান কত -1/2, মাইনাস আর মাইনাস কি হলো বলো তো +1/2। এখন যদি তোমরা এটাকে সলভ করো তাহলেই কিন্তু লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ পেয়ে যাবা। এটা কিন্তু তোমাদের কাজ। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো আমাদের হচ্ছে এই প্রশ্নটি লক্ষ্য করো, এইটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমাদের উদ্দীপক দেওয়া ছিল দুইটা বিন্দু দেওয়া আছে, এরপরে কি বলা আছে লক্ষ্য করো, যে দুইটা বিন্দু দেওয়া আছে। আমাদের প্রশ্নটি হচ্ছে এলএম যে রেখাটা পেয়েছিলাম তার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। অর্থাৎ মনে করো এটা হচ্ছে এলএম রেখা, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এটা, ওকে। এই রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল রেখা। এখন বলেছে যদি এবং তা হতে যদি √ দেখো 41 একক দূরে অবস্থিত হয়, অর্থাৎ এইটার মধ্যবর্তী দূরত্ব
এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √41, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে রেখাগুলির সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এই রেখার সমান্তরাল আমাদের বের করতে হবে। তাহলে দেখো LM সরল রেখার সমীকরণ, এটা কিন্তু আমরা ও নাম্বার প্রশ্নতে কিন্তু সলভ করেছিলাম। ওই প্রশ্নটা থেকে যদি আমরা বলি, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে ও হতে প্রাপ্ত যে LM রেখার সমীকরণ, LM রেখার সমীকরণ, তাহলে সমীকরণটি কি? সমীকরণটি হচ্ছে 4x + 5y - 3 = 0। এখন দেখো এই রেখাটির সমান্তরাল রেখার সমীকরণটা আমরা ধরে নিব। তো একটা জিনিস মাথায় রাখবা, যদি একটি রেখার সমান্তরাল রেখার সমীকরণ হয় তাহলে তাদের x আর y এর চলকটার কোনো পরিবর্তন হয় না। অবশ্যই কিন্তু x আর y এর চলক কিন্তু একই থাকতে হবে, তাছাড়া কিন্তু সমান্তরাল রেখার সমীকরণ হবে না। তাহলে আমরা এখান থেকে যদি ধরে নিই যে ধরি LM রেখার সমান্তরাল রেখার সমীকরণ, দেখো সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ যদি ধরে নিই তাহলে সমীকরণটা কি হবে? 4x + 5y প্লাস হচ্ছে k = 0। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা কিন্তু এখানে ধ্রুবকের মানটা কিন্তু জানি না। এই ধ্রুবকের মানটা কিন্তু এখন আমাদের আগে বের করতে হবে। আর ধ্রুবকের মান যখন পেয়ে যাবা তখন এই সমান্তরাল রেখার সমীকরণটা আসবে। এখন কথা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণটা দেখো, যেমন আমরা এই রেখাটিকে মূল রেখা নিয়েছিলাম, তাহলে এর সমান্তরাল রেখার সমীকরণ উপর দিয়েও হতে পারে, নিচ দিয়েও হতে পারে, এটাও সমান্তরাল হতে পারে, এটাও হতে পারে। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ কিন্তু দুইটা বের হতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কি ক্লিয়ার? তো তাহলে এখন দেখো আমরা এখানে কি দেওয়া আছে, আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো যে এটা ছিল মূল রেখা, তার সমান্তরাল রেখা ছিল এটা, তাহলে এই রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? এইটা √41। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে প্রশ্ন মতে দেখো দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি ছিল? C1 - C2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো C1 - C2 তার মডুলাস ডিভাইডেড বাই √x এর সহগের স্কোয়ার, তাহলে 4² প্লাস y এর সহগের স্কোয়ার ইকুয়াল হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কি ছিল? √41। কি ক্লিয়ার? তো তাহলে সমান্তরাল রেখার সমীকরণের সূত্র হচ্ছিল এটা যে C1 - C2 মডুলাস ডিভাইডেড বাই √a² প্লাস b² ইকুয়াল, ঠিক আছে? এটাই ছিল কিন্তু আমাদের দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। তাহলে এখন এখান থেকে আমরা কে এর মানটি বের করে নিব। কে এর মান বের করার পরে আমরা যদি 2 নম্বরে বসাই দিই তাহলে আমাদের সমান্তরাল রেখার সমীকরণ চলে আসবে। আর এখানে কে এর মান 2টা আসবে, এই জন্য সমান্তরাল রেখার সমীকরণ বের হবে কয়টি? 2টি। তাহলে দেখো আমরা যদি এখন কে এর মানটি বের করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে 25 আর এখানে 4²। তাহলে এই জায়গায় দেখো যে মডুলাস -3 - k ইকুয়াল √41। এবার দেখো এটাকে সলভ করে আমরা কি পাচ্ছি, দেখো 4², তাহলে 16 প্লাস 5² মানে 25। এটা দেখো টোটালটা কিন্তু √41 হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ডান দিকে পার করে দিই তাহলে √41। এখন তোমরা লক্ষ্য করো যে আমরা -3 - k এটা আমরা হচ্ছে মডুলাস দিয়ে যেহেতু লিখেছি, আমরা এটা মডুলাস দিয়ে লিখবো কারণ দূরত্ব নেগেটিভ হতে পারে না। এটা হচ্ছে কত? 41। এখন কথা হচ্ছে আমরা যখন এই দিকে মডুলাসটি উঠাই দিব তখন কিন্তু ডান দিকে যে মানটা থাকবে তার সাথে প্লাস মাইনাস দিবা। এটার কারণ হচ্ছে কি, মডুলাস আছে মানে কি তার ভেতরে মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এই জন্য উভয় পক্ষকে যদি আমরা প্লাস মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই পাশের মডুলাসটা উঠে যাবে আর এখানে প্লাস মাইনাস থেকে যাবে। তাহলে দেখো তো তোমরা এখন আমরা যদি এখান থেকে সলভ করি তাহলে কি বলতে পারি না যে -3 - k ইকুয়াল +-41। এখন তোমরা দেখো বাচ্চারা আমরা কি বের করব, আমরা কে এর মানটি বের করতে চাই। তাহলে এখানে কে এর মান কিন্তু 2টা পাবা। এই যে একবার প্লাস মান নিব ডান দিকের, একবার ডান দিকের মাইনাস মান নিব। তাহলে এখন আমরা যদি এখান থেকে বলি যে প্লাস মান নিয়ে পাই, দেখো প্লাস মান যদি নিই তাহলে কি আসছে দেখো তো, -3 - k ইকুয়াল হচ্ছে 41, বা এই কেটাকে যদি এদিকে পার করে দিই তাহলে -3 - 41 ইকুয়াল হচ্ছে কত? কে। তাহলে এখন বলো তো কে ইকুয়াল -44, আমাদের এই একটা মান চলে আসছে না?
এই একটা মান চলে আসলো। এবার আমরা যদি মাইনাস মানটি নিই তাহলে কিন্তু আমাদের কে এর মান কিন্তু আরও একটা বের হবে। দেখো, এবং আমরা যদি মাইনাস মানটি নিই তাহলে মাইনাস মান নিলে কি আসছে দেখো, যে -3 মাইনাস কে ইকুয়াল হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি যে -41। তাহলে এখন বলো তো, এটাকে এদিকে পার করে দিলাম, তাহলে -3 + 41 ইকুয়াল হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে ইকুয়াল হচ্ছে 38। দেখো তো কে এর মানটা আমরা কত পাচ্ছি, 38 পেয়ে যাচ্ছি না? তাহলে দেখো বাচ্চারা, কে এর মান আমরা কয়টা পেলাম, 2টা পেলাম। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ বের হবে কয়টা? অবশ্যই কিন্তু আমাদের 2টা সমান্তরাল রেখার সমীকরণ বের হবে। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কে এর মান আমরা কোথায় বসাবো, 2 নম্বরে বসাই দিব। 2 নম্বরে বসে আমরা যা পাবো সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে আমরা যদি এখন কে এর মানটা 2 নম্বর ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে এখন কে এর মান 2a বসিয়ে পাই। তাহলে 2 নম্বরে যদি তুমি বসাই দাও তাহলে কি পাচ্ছ দেখো, আমরা কে এর মান যদি প্রথমে -44 বসাই তাহলে কে ইকুয়াল -44 হলে আমরা সমান্তরাল রেখার সমীকরণটি পাচ্ছি কি দেখো, যে 4x, অর্থাৎ এখান থেকে বলতে পারি সমীকরণটি হচ্ছে 4x + 5y -44 ইকুয়াল 0। এবং যদি কে ইকুয়াল কত হবে বলো তো, 38 যদি হয় তাহলে আমাদের সমীকরণটি কি হচ্ছে, 4x + 5y হচ্ছে 38 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা সমান্তরাল রেখার সমীকরণ কয়টি পেলাম? আমরা 2টি পেলাম। আশা করি তোমরা এই প্রবলেমটি কিন্তু তোমরা বুঝতে পেরেছো, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা কিন্তু আলোচনা করে নিলাম। আমরা মূলত লেকচার 1-এ চ্যাপ্টার অ্যানালাইসিস এবং সৃজনশীল 1 নম্বর প্রশ্ন আমরা সলভ করলাম। এবার লেকচার 2-এ আমরা কিন্তু 2 আর 3 নম্বর সৃজনশীল প্রশ্ন সলভ করব। তারপরে লেকচার 3-তে আমরা হচ্ছে 4 নম্বর আর 5 নম্বর প্রশ্ন সলভ করব। অর্থাৎ এই সরলরেখা চ্যাপ্টারে আমি তোমাদের 5টি সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য সর্বমোট কিন্তু আমি তোমাদের 3টি ক্লাস নিব। তাহলে লেকচার 1 আজকে আমাদের কমপ্লিট হলো। দেখা হবে লেকচার 2-এ পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।